প্রায় 2 বছর আগে শরদ পাওয়ার একটা কথা বলেছিলেন। তখন অনেকেই সেটাকে রাজনৈতিক জল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আজ দেশের বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় সেই কথাই আবার ফিরে এসেছে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। প্রশ্নটা আর শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরবেন কিনা সেখানে আটকে নেই। আরও বড় প্রশ্ন হলো, ভারতের বিরোধী রাজনীতির ভবিষ্যৎ কি আবার কংগ্রেসকে কেন্দ্র করে গড়ে উঠতে চলেছে? একের পর এক আঞ্চলিক দল দুর্বল হচ্ছে, ভাঙনের মুখে পড়ছে বিরোধী শিবির, আর সেই সুযোগে বিজেপি সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে দ্রুত এগোচ্ছে। ঠিক এই সময়েই শরদ পাওয়ারের পুরনো ভবিষ্যৎবাণী নতুন করে আলোচনায় উঠে এসেছে। শুধু তাই নয়, রাজনৈতিক মহলে এখন এমনও আলোচনা শুরু হয়েছে যে আগামী দিনে কংগ্রেস ও বিভিন্ন আঞ্চলিক দলের সম্পর্ক হয়তো আর শুধুমাত্র জোটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তৈরি হতে পারে সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক সমীকরণ। কিন্তু কেন হঠাৎ করে এত গুরুত্ব পাচ্ছে পাওয়ারের সেই মন্তব্য? কেন বিরোধী রাজনীতির অভিজ্ঞ নেতাদের একাংশ এখন ঘনিষ্ঠ সমন্বয়ের কথা বলছেন? আর এমন কি বদলে গেছে মাত্র 2 বছরে, যার ফলে ভারতের বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে? 2024 সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় শরদ পাওয়ার একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, আগামী কয়েক বছরের মধ্যে একাধিক আঞ্চলিক দল কংগ্রেসের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে, অথবা তারা কংগ্রেসে একীভূত হওয়ার বিকল্প বিবেচনা করতে পারে। সাংবাদিকরা যখন তার নিজের দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন শরদ পাওয়ার বলেছিলেন তার দল এবং কংগ্রেসের মধ্যে তিনটি বিশেষ কোনো পার্থক্য দেখেন না। পাওয়ারের মতো একজন নেতার মুখে এই মন্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছিল, কারণ তিনি সাধারণত হঠাৎ করে কোনো মন্তব্য করেন না। তার প্রতিটি মন্তব্য পরিমিত এবং সময় নির্বাচনও অত্যন্ত সচেতনভাবে করা হয়। এর 1 বছর আগেই এনসিপি ভেঙে গিয়েছিল এবং বড় অংশটি তার ভাইপো অজিত পাওয়ারের নেতৃত্বে চলে গিয়েছিল। ফলে মহারাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি জাতীয় রাজনীতিতে আরও বড় ভূমিকার সম্ভাবনাও তিনি খতিয়ে দেখতে চেয়েছিলেন। কয়েক মাস পরে পাওয়ারের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি যে ধারণার সামনে এনেছিলেন তার কি অগ্রগতি হয়েছে? উত্তরে তিনি সংক্ষেপে জানান, কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। লোকসভায় 99টি আসন পাওয়ার পর যে রাজনৈতিক গতি তৈরি হয়েছিল, কংগ্রেস সেটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেনি। যদি দলটি পাওয়ারের সঙ্গে যোগাযোগ করত এবং তার মাধ্যমে অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে সমন্বয় বাড়ানোর চেষ্টা করত, তাহলে কি হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ভিন্ন হতে পারত? যে ফলাফল বিজেপিকে নতুন রাজনৈতিক শক্তি জুগিয়েছিল। কিন্তু কংগ্রেস নেতৃত্ব সম্ভবত পাওয়ারের প্রতি তাদের দীর্ঘদিনের সন্দেহ কাটিয়ে উঠতে পারেনি। 1978 সালে তিনি প্রথম কংগ্রেস ছেড়েছিলেন, পরে 1986 সালে ফিরে আসেন। এরপর 1999 সালে সোনিয়া গান্ধীর বিদেশি উৎসবের প্রশ্ন তুলে আবার দল ছেড়ে এনসিপি গঠন করেন। এখন ঠিক 2 বছর পর শরদ পাওয়ারের সেই ভবিষ্যৎবাণী নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আঞ্চলিক দলগুলির শক্তি অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং বিজেপি দ্রুত নিজের প্রভাব বিস্তার করছে। শাসক দল এখন সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে বিরোধী দলগুলির মধ্যে ভাঙনকে উৎসাহিত করছে বলে অভিযোগ উঠছে। একসময় অপ্রতিরোধ্য বলে মনে হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গে পরাজিত হননি, তার দল দ্রুত ভাঙনের মুখে পড়েছে। দলের 2/3 বিধায়ক ও লোকসভা সাংসদ তার থেকে দূরে সরে গিয়েছেন। বিদ্রোহী পরিজন সাংসদ দলত্যাগ আইন এড়াতে এনসিপিআই নামে তুলনামূলক অচেনা একটি দলে যোগ দিয়েছেন এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এখন তারা বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করবেন। এদিকে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটিতেও নতুন ভাঙনের জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে এনসিপি এসপির মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছে। দলের একাধিক সাংসদ অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিতে ফিরে যেতে আগ্রহী ছিলেন, কিন্তু চলতি বছরের শুরুতে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পর সেই সম্ভাবনা থমকে যায়। এদিকে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা এবং সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন পাশ করার লক্ষ্যে বিজেপি ডিএমকের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। অভিনেতা বিজয় টিভিকের সঙ্গে কংগ্রেসের জোটে ডিএমকে অসন্তুষ্ট বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলে এমন ইঙ্গিত রয়েছে যে বিজেপি নীরবে ডিএমকে নেতৃত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছে এবং সীমানা পুনর্নির্ধারণ বিলেও কিছু পরিবর্তনের কথা ভাবছে, যাতে 22 জন লোকসভা সাংসদ দ্রুত দাবি দলকে নিজেদের পক্ষে আনতে পারে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে কংগ্রেস 8 জুন 2 বছর পর ইন্ডিয়া জোটের বৈঠক ডাকে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় জোটের ধারণা নিয়ে খুব উৎসাহী ছিলেন না, কিন্তু এবার তাকে সোনিয়া গান্ধীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা যায়। এরপরেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় তাদের বর্তমান ছোট হয়ে যাওয়া দলগুলিকে কংগ্রেসের সঙ্গে একীভূত করতে পারেন। যদিও কংগ্রেস এবং তৃণমূল উভয় দলের মুখপাত্র এই জল্পনা উড়িয়ে দিয়েছেন, তবে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, যারা একসময় কংগ্রেসের অংশ ছিলেন তাদের ঘর ওয়াপাসি হওয়া উচিত। শিবসেনা ইউবিটির সঞ্জয় রাউত, যিনি পাওয়ারের ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনিও একই ধরনের মন্তব্য করেছেন। অন্যদিকে এনসিপি নেতা রোহিত পাওয়ার একীভূত হওয়ার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি। তার বক্তব্য, সঠিক সময়ে এটি অবশ্যই সম্ভব, তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই ধারণা যতই আকর্ষণীয় হোক না কেন, বাস্তবে তা কতটা সম্ভব? যারা একসময় নিজস্ব রাজনৈতিক পথ তৈরির জন্য দল ছেড়েছিলেন, তারা কি আবার কংগ্রেসে ফিরে এসে সহজে মানিয়ে নিতে পারবে? কারণ দল ছেড়ে যাওয়া যতটা সহজ, ফিরে এসে পুরনো অভিমান ও দ্বন্দ্ব ভুলে যাওয়া ততটাই কঠিন।
মমতা বন্দ্যোপাধ্যায় বা শরদ পাওয়ার কি রাহুল গান্ধীর অধীনে কাজ করতে পারবেন? সাংগঠনিকভাবে অবশ্য তারা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অধীনেই থাকবেন, যিনি তাদের চেয়ে সিনিয়র। কিন্তু তাদের নিজ নিজ রাজ্যে কি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে? আরও বড় প্রশ্ন, সাম্প্রতিক বছরগুলোতে যারা একে অপরের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ চালিয়েছিলেন, সেই কর্মী সমর্থকরা কি এত সহজে একে অপরকে গ্রহণ করবে? মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন। তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেস এখন সম্ভবত তার সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। 2026 সালের লোকসভা নির্বাচনের পর বড় ধাক্কা খেয়েছে দলটি। এরপরে এই দলের অভ্যন্তরীণ সংকট প্রকাশ্যে চলে আসে। একের পর এক সাংসদ ও বিধায়কদের বিদ্রোহ, নেতৃত্ব নিয়ে অসন্তোষ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে মতবিরোধ তৃণমূলকে চাপে ফেলেছে। আপনারা জানেন, একদিকে বিধায়কদের একটা গোষ্ঠী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল থেকে দূরত্ব বাড়িয়েছে, অন্যদিকে সাংসদদের একটি গোষ্ঠী কাকরি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এনসিপিআই এ যোগ দিয়েছে। যদিও এই পার্টির অস্তিত্ব এতদিন অনেকের কাছেই অজানা ছিল, তবে তৃণমূলের 20 জন সাংসদ এই দলে যোগ দেওয়ার পরেই এর গুরুত্ব বেড়েছে। এই 20 জনের প্রত্যেক সাংসদকে আলাদা আলাদাভাবে স্বাগত জানিয়েছে এনসিপিআই, আর সেই সঙ্গে এই 20 জন সাংসদের নিরাপত্তাও বাড়তে চলেছে। ইতিমধ্যেই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বেড়েছে, তার নিরাপত্তা বেড়ে ওয়াই ক্যাটাগরি হয়েছে। আর সেই সঙ্গে হাওড়ার স্যাঁকড়াইলে অবস্থিত এনসিপিআই এর পার্টি অফিসের নিরাপত্তাও বাড়ছে। শোনা যাচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এই নিয়ে সরগোল পড়ে গিয়েছে বাংলা তথা দেশের রাজনীতিতে। তৃণমূলের এই অবস্থার জন্য বিদ্রোহী বিধায়ক সাংসদরা মূলত দায়ী করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিশেষ করে তার আচরণে বেজায় ক্ষুব্ধ এইসব বিদ্রোহী বিধায়ক সাংসদরা। এই অসন্তোষ ধীরে ধীরে সাংগঠনিক সংকটে পরিণত হয়েছে। যদিও বিদ্রোহী বিধায়করা জানাচ্ছেন যে তারা নব তৃণমূলের পরামর্শদাতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে চান। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে যে তিনি দলে কাকে রাখবেন, অভিষেককে নাকি তাকে। শুধু এখানে নয়, কয়েকদিন আগেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কনিষ্ঠ নেতা ফিরহাদ হাকিম। পুরসভায় যে স্বচ্ছ অভিযান অনুষ্ঠান হয়েছিল তাতে একেবারে মঞ্চে দেখা যায় ফিরহাদ হাকিমকে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের লোক কাজরি বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা নিজেও সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, এবং শুধু যোগদানই নয়, তিনি রীতিমতো বলেছিলেন যে এই অনুষ্ঠানে এসে তার খুব ভালো লাগছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার সিআইডি তরফ নিয়ে তিনি মুখ খুলতে চাননি। অন্যদিকে বিরোধী দলগুলো দাবি করছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তৃণমূলের সংগঠনের ভিত দুর্বল হয়ে পড়েছে এবং নেতৃত্বের মধ্যে দূরত্ব বেড়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও দলের সবচেয়ে জনপ্রিয় মুখ এবং কর্মীদের বড় অংশ তার নেতৃত্বেই আস্থা রাখছে, তবুও বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে দলকে নতুন করে সংগঠিত করা এখন বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী কয়েক মাস তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে দল যদি অভ্যন্তরীণ বিরোধ নিয়ন্ত্রণ করতে না পারে এবং বিদ্রোহী শিবিরকে সামাল দিতে ব্যর্থ হয়, তাহলে তার প্রভাব শুধু সাংগঠনিক স্তরেই নয়, ভবিষ্যতের নির্বাচনী সমীকরণেও পড়তে পারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন সবচেয়ে বড় লড়াই বিরোধীদের বিরুদ্ধে নয়, বরং নিজের দলের ঐক্য ও শক্তি ধরে রাখা। এদিকে শরদ পাওয়ার 1999 সালে এনসিপি প্রতিষ্ঠা করেন। অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসও 2010 সালে কংগ্রেস থেকে আলাদা হয়ে যায়। এছাড়া বিভিন্ন জনতা দলেরও কংগ্রেসের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তবে শিবসেনা, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি বা রাষ্ট্রীয় জনতা দলের ক্ষেত্রে বিষয়টি আলাদা। এই দলগুলির রাজনৈতিক শিকড় মূলত সমাজতান্ত্রিক আন্দোলনের মধ্যে নিহিত। একীভূত হওয়া হোক বা না হোক, পাওয়ার যে ঘনিষ্ঠ সমন্বয়ের কথা বলেছিলেন সেটি হয়তো বাস্তবসম্মত পথ হতে পারে, অর্থাৎ আসন ভিত্তিক সমঝোতার মাধ্যমে কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলির মধ্যে আরও শক্তিশালী জোট গড়ে তোলা। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ফেভারিট কিনা তা অনেকটাই নির্ভর করবে তিনি নিজের রাজনৈতিক সংকটকে কত দ্রুত জনসমর্থন ও সহানুভূতিতে রূপান্তর করতে পারেন এবং সেই পরিস্থিতিকে কতটা নিজের পক্ষে কাজে লাগাতে পারেন। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।